সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা নামক বাংলা পাঠ্যপুস্তকের 28 নম্বর পাতার একটি কবিতা নিয়ে। কবিতার নাম আঁকা লেখা, কবি মৃদুল দাশগুপ্ত। মূল কবিতা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পূর্বে আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নিই। দেখে নেওয়া যাক কবি পরিচিতি। আঁকা লেখা কবিতার কবি মৃদুল দাশগুপ্ত হলেন বিংশ শতকের মধ্যভাগে আবির্ভূত হওয়া একজন কবি, যিনি হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেছেন। উত্তরপাড়া কলেজ থেকে তিনি লেখাপড়া শেষ করেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ লিখেছেন, যার জন্য তিনি ফেমাস। প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ। এছাড়াও তার লেখা অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আমরা জানতে পারবো এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ ইত্যাদি ইত্যাদি। ছোটদের ছড়ার জন্য বই, ঝিকিমিকি, ঝিরিঝিরি, ছড়া 50, আম পাতা জাম পাতা ইত্যাদি ইত্যাদি বই আমরা দেখতে পাবো। প্রবন্ধ গ্রন্থ হিসেবে কবিতা সহায় উল্লেখযোগ্য। কাজেই তার সমস্ত ব্যাকগ্রাউন্ড দেখলে আমরা দেখতে পাবো তিনি কবি হিসেবে যথার্থরূপেই সার্থক, এবং তিনি যে কবিতার দিক দিয়ে মেনলি ফোকাস, সেটা তার কবিতার পাণ্ডিত্য অর্থাৎ কাব্য প্রতিভা দেখলেই বুঝে যায়। তিনি বর্তমানে সাংবাদিকতার কাজে যুক্ত। মৃদুল দাশগুপ্ত ছোটদের জন্যও যেমন লিখেন, তেমন বড়দের জন্য স্ট্যান্ডার্ড কবিতা লিখেছেন অনেক। বলা যেতে পারে ইনি এখনকার সমসাময়িক জীবনে একজন কাব্যজগতের দক্ষ ব্যক্তি। এবার আমরা সরাসরি মূল কাব্যাংশে প্রবেশ করি। শুরু করছি রচিত আঁকা লেখা কবিতার বিশ্লেষণ। কবিতার নাম আঁকা লেখা। এখানে আঁকা এই শব্দটার মানে বোঝাতে চাইছেন অঙ্কন বিদ্যাকে। অর্থাৎ তোমাদের মধ্যে অনেকেই ছবি আঁকার সঙ্গে যুক্ত, আবার অনেকেই ছবি আঁকো না। আবার প্রায় বলতে গেলে সবাই নিজের মনের মতো করে খামখেয়ালি ছবি আঁকো, হোক না সেটা খারাপ বা হোক না সেটা অতটা বিরাট সুন্দর নয়, কিন্তু তোমাদের কাছে তোমাদের মতো করে তোমাদের যে শিশুসুলভ দৃষ্টিভঙ্গি বা তোমাদের যে ব্যক্তিগত মানসিকতা, মজাদার মানসিকতা, সেখানে কিন্তু তোমাদের মতো করে বেশ মজাদার একটা ছবি তোমরা আঁকো। আমিও কম বেশি যখন স্কুলে তোমাদের মতো বয়সে পড়েছি, তখনও আমি এরকম ছবি এঁকেছি। যদিও একদম বিরাট ভালো সেরকম নয়, আবার খুব পাতে দেওয়া দেয় না সেরকমই। এখন এখানে আঁকা বলতে ওই অঙ্কন বিদ্যাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা আপন মনে, নিজের খেয়ালে যে সমস্ত ছবি আঁকি, সেই ছবিকে বোঝানো হয়েছে। লেখা মানে স্বাভাবিক লেখা। এবার এখানে লেখা মানে বই দেখে দেখে টুকে লেখা নয়। এখানে লেখা মানে হলো আমরা আপন মনে যে ছবিকে, যেমন এই যে কবি, উনি ওনার আপন মনে কবিতা লিখেছেন, নিজের মনের মতো করে, নিজের মনে যা হয়েছে তিনি সেটাকে লেখার মাধ্যমে তুলে ধরেছেন। তোমরা হয়তো কেউ ভবিষ্যতে গিয়ে লেখক বা কবি হবে, তো তোমরাও তোমাদের নিজস্ব চিন্তাভাবনাকে তোমাদের লেখার মাধ্যমে তুলে ধরবে। ঠিক এখানেও এই লেখা বলতে বোঝানো হয়েছে আপন মনস্তত্ত্বের যে চিন্তাভাবনা, আপন মনন চিন্তন যে রীতি, সেটার যারা ফলশ্রুত যে লেখা। অর্থাৎ কি, নিজের মনের মতো করে নিজের আপন খেয়ালে আঁকা ছবি এবং লেখা। কে লিখেছে? মৃদুল দাশগুপ্ত। রং ছড়িয়ে খুশখেয়ালে আমি যখন চিত্র আঁকি, 3টে শালিক ঝগড়া থামাই, অবাক তাকাই চড়ুই পাখি। অর্থাৎ কি, রং ছড়িয়ে খুশখেয়ালে মানে কি না, বিভিন্ন ধরনের রং দিয়ে খুশখেয়ালে মানে কি, নিজের আপন হাসি বা নিজের আপন মজাদার চিন্তাভাবনায় আমি যখন চিত্র আঁকি, এখানে আমিটা কি, আমি এখানে কবি। 3টে শালিক ঝগড়া থামায়, অবাক তাকাই চড়ুই পাখি। অর্থাৎ কি, কবি যখন নিজের মনের মতো করে আপন খেয়ালে ছবি আঁকেন, তখন যে আমরা সেই যে বলেছিলাম না, মনে পড়ছে সহজভাবে, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, ঠিক ওই 3টে শালিককেই তিনি এখানে ইন্ডিকেট করে বলছেন যে 3টে শালিক ঝগড়া থামায়। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আগেই বলে গেছেন যে 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। অর্থাৎ কি, সেই শালিককে ইস্যু করেই তিনি লিখছেন যে সেই শালিকরা ঝগড়া থামিয়ে দিয়েছে। কেন না, কবির আঁকা দেখে অবাক তাকায় চড়ুই পাখি। অর্থাৎ কি, চড়ুই পাখিও যেন অবাক হয়ে তাকাচ্ছে। মৎস্যগুলিয়ে মাছরাঙা তার নীল রঙটি ধার দিতে চাই, প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায়। অর্থাৎ কি, মাছরাঙার স্বাভাবিক স্বভাব বা স্বাভাবিক রীতি হলো কি, মাছ ধরে ভক্ষণ করা বা মাছ ধরে খাওয়া,
কিন্তু ওই মাছরাঙাও যখন লক্ষ্য করছে বা খেয়াল করছে যে কবি চিত্র আঁকছেন বা ছবি আঁকছেন, মাছরাঙাও যেন মৎস্য ভুলে গেছে, মানে যে মাছ ধরা তার শিকার করা, অর্থাৎ মাছকে ধরে যে শিকার করে যে রীতি, যেটা কিনা মাছরাঙার একটা নিজস্ব সত্তা এবং স্বভাবশীল চিন্তাভাবনা বলা যায়, সেখানে ওই মাছরাঙা তার যে নিজস্ব কাজ অর্থাৎ মাছ ধরে খাওয়া সেটা ভুলে যেন মাছরাঙার গায়ে যে থাকা নীল রং, সেই নীল রংটা যেন ধার দিতে চায় কাকে? কবিকে। কেন? যেন কবি তার আঁকাই ওই মাছরাঙার নীল রংটা দিয়েই আঁকবেন। প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায়, অর্থাৎ কি কবির মনে হচ্ছে যেন প্রজাপতির ঝাঁক যারা কিনা কবির চারপাশে উড়ে বেড়াচ্ছে, তারা কি চাইছে না তারাও চাইছে যেন কবি তার আঁকার মাধ্যমে প্রজাপতিকে রাখুক। গর্ত থেকে ইঁদুর সেটাও পিটপিটিয়ে চোখ দেখছে, পিটপিটে চোখ দেখছে চেয়ে রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। অর্থাৎ কি না কবি যখন চিত্র আঁকছেন দেখছেন যে গর্ত ছেড়ে ইঁদুররা যেন গর্ত ছেড়ে এসে পিটপিট করে কবির দিকে চেয়ে আছেন। আর কি না রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায়। অর্থাৎ কি কবি যখন ভর দুপুরবেলা আপন মনে চিত্র আঁকছেন তখন যেন রং তুলিরাও খুশি হয়েছে যে তাদেরকে কবি ওই ভর দুপুরবেলা ব্যবহার করে চিত্র আঁকছেন। চলে যাও পরের স্ট্যান্জায়। ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু, বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখা শুরু। অর্থাৎ কবি এবার আঁকাটা শেষ হয়ে গেছে, এবার তিনি কী করছেন? ছবি আঁকছেন। কখন ছবি? কি এখানে কিন্তু দিনের দুটো সত্তার কথা বর্ণনা করা আছে। একটা জায়গায় দেখো ওই যে উপরেই লেখা আছে না ভর দুপুরে আমায় পেয়ে, অর্থাৎ আজ দুপুরে আমায় পেয়ে, ওখানে দুপুরে একটা চিত্র আছে। আবার এই যে বলছে না চাঁদের দুধের পুরো স্বর জমেছে, অর্থাৎ কি এখানে সন্ধ্যের কথা বলছে। আরেকবার বলি, রিপিট করি তাহলে বুঝতে পারবে। ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু, বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখা শুরু। অর্থাৎ কি না দূরে মাঠে যখন চাঁদের উপরে দুধের স্বর জমে যায়, অর্থাৎ কি চাঁদটা যখন সুন্দরভাবে গোলাকার হয়ে উপরে আকাশে ওঠে, অর্থাৎ তাকে দূর থেকে দেখে কবির মনে হচ্ছে যেন চাঁদের উপরে দুধের স্বর জমেছে। অর্থাৎ কি মাঠে চাঁদের উপরে দুধের পুরো স্বর জমে যাওয়ার পর বাতাস যখন ঈষৎ কাঁপন দেয়, অর্থাৎ সন্ধ্যের দিকে বলা যেতে পারে, বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখা শুরু, তখনই যেন কবিতার ছড়া লেখাটা শুরু করেন। এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে, অর্থাৎ আস্তে আস্তে রাত হচ্ছে, সারা আকাশে তারাদের দেখতে পাওয়া যাচ্ছে, তাকে কবি এখানে তারার মালা বলছেন। আলিখছে 10 জোনাকি বকুল গাছ। অর্থাৎ কি তারারা যখন খুব গোপনে কবির কাছে নেমে এসছেন তখন 10টা জোনাকি মিলে যেন বকুল গাছে লিখছে। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া, সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া। অর্থাৎ কি দেখো এই দুটো লাইন কিন্তু খুব ভাইটাল, বোঝার আছে, খুব ভালো করে মাথা ঠান্ডা করে বোঝো। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া। অর্থাৎ কি আমরা যখন এই ছড়াটা পড়ছি তখন আমরা কবির কথা মনে পড়ছি যে হ্যাঁ এই কবিতাটা মৃদুল দাশগুপ্ত লিখেছে। তাহলে কি না এই ছড়ার মাধ্যম দিয়েই কবি যেন আমাদের কাছে আসছেন। আর এই ছড়াটা কবি কখন লিখতে শুরু করেছিলেন? যখন এই যে বাতাস ঈষৎ কাঁপন দিয়েছে। অর্থাৎ কি না পরোক্ষভাবে বাতাস যদি ঈষৎ কাঁপন ঠিকঠাকভাবে না দিত তাহলে হয়তো কবি ছড়া লেখাটা শুরু হতো না। তাই এখানে কবিতার মাধ্যম দিয়ে কবি যে আমাদের কাছে এসছেন সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে পরোক্ষভাবে বাতাসের দান। সেই জন্যই কবি এখানে কি বলছেন, এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া। অর্থাৎ কি এই ছড়ার মাধ্যম দিয়ে যেন কবিকে পাঠকবর্গের কাছে আনলো কি হাওয়া। কোন হাওয়া? না ওই যে বাতাস, ওই যে হাওয়া ঈষৎ কাঁপন দিয়ে কবির লেখা শুরু করেছিল ওই হাওয়া। সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া। অর্থাৎ কি না কবির এই যে লেখা আমরা পড়ছি সেটাই যেন কবির কাছে পরম আনন্দের বিষয়। এখানে পুলক মানে আনন্দ, পরম মানে খুব। তাই এই যে সেই তো আমার পরম পুলক, অর্থাৎ কি ওই যে পাঠকবর্গের কাছে কবি আসতে পারছেন, পাঠকবর্গ দ্বারা কবির কবিতাটা পঠিত হচ্ছে, সেখানেই যেন কবির পরম পুলক, সেটাই যেন কবির পরম আনন্দের। সেই তো আমার পদক পাওয়া, অর্থাৎ সেটাই যেন কবির কাছে চিরস্বীকৃতি, সেটাই যেন কবির কাছে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ স্বীকৃতি। দেখো আমরা যেই কাজটার সঙ্গে অভ্যস্ত, আমাদের সেই কাজটা যদি অন্য কেউ তার মানে কাজটা যে জন্য করছি সেটা যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ হয় তাহলে কিন্তু আমরা আনন্দিত হই। ধরো তুমি বাড়িতে একটা রান্না করলে, এই কবিতাটা যারা যে সমস্ত ছাত্রীরা শুনছো তো তোমরা হয়তো বাড়িতে কম বেশি রান্না টান্না করো। ধরো তোমরা একটা রান্না করলে বা ছাত্ররা অনেক সময় করে থাকো,
ধরো তোমরা এই যে রান্নাটা করলে, সেই রান্নাটা নিশ্চয়ই তোমরা করে একা খাবে না, খুব কম, বা হয়তো সবাইকেই যদি ধরি কেউই নিশ্চয়ই একা খাবে না। তোমরা চাইবে যে তোমাদের রান্নাটা বাড়ির বাকি ক্যান্ডিডেটরা খাও, সেটা তোমার বাবা মা বা আদার্স ফ্যামিলিতে ভাই বোন দাদু ঠাকুমা যারাই থাকুক না কেন তারা খাক। এবার ধরো তুমি একটা রান্না করলে সুন্দরভাবে, সেই রান্নাটা ধরো তোমার বাড়ির কেউ খেলো, খুব মন দিয়ে খেলো, খাওয়া দাওয়ার পরে তোমাকে বলছে, বাহ মামনি, খুঁকি, খোকা, রান্নাটা বেশ সুন্দর হয়েছে। সেটা দেখবে তোমাদের তখন অদ্ভুত একটা আনন্দ অনুভূত হবে। অর্থাৎ কিনা তোমরা যে কাজটা করছো সেই কাজটা যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ হয়, ধরো তোমরা একটা রান্না করলে সকাল থেকে দুপুর পর্যন্ত একদম ঘেমে নিয়ে খুব কষ্ট করে যত্ন করে রান্না করলে, কিন্তু সেই রান্নাটা ধরো দিন শেষে দুপুরের পর ফেলে দিতে হলো, কষ্ট হবে। ধরো তোমরা ঠিকঠাকভাবে একটা ধরো তোমরা বড় প্রশ্ন লিখছো, একটা রচনা লিখছো, অনেকক্ষণ ধরে লিখলে 4 পাতা 5 পাতা 6 পাতা লেখার পরে যখন ওই রচনাটা টিচারকে দেখাতে গেলে, ধরো টিচার কী করলো, একদম পুরোটা কেটে দিল, তখন তোমাদের কেমন অবস্থা হবে? কিন্তু যদি এরকম হতো, ওই রান্নাটা যদি তোমার বাড়ির লোক খুব ভালো প্রশংসা করতো, বাহ বাহ খোকা, বাহ বাহ খোকা, বাহ খুব সুন্দরভাবে রান্না হয়েছে, বা ধরো যদি ওই লেখাটাকে টিচার বাহবা দিত, বলতো বাহ খুব সুন্দর হয়েছে, নাম্বারিং করতে দিত 10/9, 9/10, বা সামথিং 9-10-10-এর মাধ্যমে করলো, সেখানে তোমরা খুব খুশি হতে। কিন্তু যেহেতু ওটা হলো না, সেই জন্য তোমরা দুঃখিত হলে, ঠিক এখানেই কবি বলছেন অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো করি সেই কাজটা সঠিক ব্যবহার বা সঠিক ইউটিলাইজেশনসটাই আমাদের কাছে পরম পাওয়া। ঠিক তেমনই এই পাঠকবর্গ যে কবির কবিতাকে এত মন দিয়ে পড়ছে, এত হৃদয় দিয়ে গ্রহণ করছে, সেটাই যেন কবির সর্বোচ্চ সম্মান। যেন পৃথিবীর আর কোনো সাহিত্যের সম্মানই কবিকে সেই সম্মান দিতে পারবে না, বা সেই আনন্দ দিতে পারবে না যেটা আমাদের পড়ার মাধ্যম দিয়ে কবি পাচ্ছেন। ঠিক সেই জন্যই কবি এখানে কী বলছেন, সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া। আশা রাখছি কবিতাটা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলবো যে তোমরা যেই অংশটা বুঝতে পারোনি সেই অংশটা তোমরা স্কিপ করে গিয়ে সেই অংশটা আরেকবার শুনে নাও। তাতেও যদি তোমাদের ডাউট ক্লিয়ার না হয়, তোমরা ওই অংশটা কমেন্ট করো যে আমি এই অংশটা বুঝতে পারছি না, বা আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে, সেইটা আমি পরের একটা ভিডিওতে তোমাদের ডাউটটা সলভিং করে দেবো। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, পাশে অল বাটনটা বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে তোমাদের বাংলা, ভূগোল সহ আর অন্যান্য বিষয়ে যখন আমি ভিডিওগুলো সেন্ড করব বা অন্যান্য বিষয়ে যখন ক্লাসগুলো নেব, তখন তোমরা যাতে সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এর আগেও আমরা তোমাদের এর আগের যে চ্যাপ্টার কম বেশি বঙ্গভূমির প্রতি থেকে শুরু করে ছন্দের শুধু কান্ডার পাগলা গণেশ এগুলো পড়িয়েছি, 21-এর কবিতা, ভূগোলের একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, তোমরা সেগুলো দেখে নাও। এই ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করো এবং একটি লাইক দাও, বন্ধুদের মাধ্যমে শেয়ার করো, শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগও করে দাও। তোমরা যদি কবিতাটা ঠিকঠাক বুঝতে পেরে থাকো, তোমাদের জন্য একটা কবিতা থেকে প্রশ্ন দেওয়া রইল, তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাও। সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো, ধন্যবাদ।